হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা শায়ান মুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা ৩২, ৩৩ আর ৩৪। উপন্যাস মির্জা শায়ান মুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদৌস মিথিলা। স্বয়ং দ্য গ্রেট রুজদি কিং উর্ফে স্যারো মনস্টার হাঁটু গেড়ে বসে আছে। এহেন অকল্পনীয় দৃশ্যে হতবম্ব সবাই। এতক্ষণ যাবৎ বোবার ন্যায় মেঝেতে লুটিয়ে থেকেও মার খেতে থাকা লোকগুলো কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখো। তাতে চোখ মুখে সে কি অবিশ্বাস্য ছাপ। এদিকে এডউইন কেমন হতবাক চোখে তাকিয়ে আছে সম্মুখে। এক আধবার নিজ চোখে বিশ্বাস করতে না পেরে সহসা দুহাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো ডলে নিয়েছে বেশ। তবে বালাই শার্ট, এদের সম্মুখের দৃশ্য থোড়াই পাল্টালো। এডউইন কেমন অস্থির হচ্ছে ক্রমশ। রুজদি কিংয়ের এহেন কাণ্ডকে এখন অবধি বিশ্বাস করতে পারছে না সে। নিজ অক্ষি পুটকেই ধিৎকার জানাচ্ছে বারংবার। এতেও যদি স্বস্তি মিলত বেচারার। এডউইনের অবচেতন মন ধরে নিল সে স্বপ্ন দেখছে। তাই তো নিজেকে এহেন ভয়ঙ্কর স্বপ্নের ডোর থেকে জাগ্রত করতে তড়িঘড়ি করে নিজের গালে সপাটে বসালো 2 থাপ্পড়। কিন্তু ও মা, নিজে শক্তপোক্ত হাতে থাপ্পড়কে মুহূর্তেই গালটা কেমন আপনা আপনি বেঁকে গেল এডউইনের। বেচারা হকচকিয়ে ফের তাকায় সম্মুখে। এবারেও দৃশ্যমান হলো একই দৃশ্য। এডউইন ফাঁপা ঠোক গিলল পরক্ষণে। তখনই মাথা ঝুঁকিয়ে হাঁটু গেড়ে বসলো বেঞ্চেতে। পর মুহূর্তে গ্রাউন্ড ফ্লোরের সকল গার্ডসে নিজেদের অস্ত্র নামিয়ে একইভাবে বসে পড়লো হাঁটু গেড়ে। স্বয়ং রুজদি কিং যেখানে হাঁটু গেড়ে বসে আছে সেখানে তারা দাঁড়িয়ে থাকবে কোন সাহসে? তাছাড়া এহেন দুঃসাধ্য দেখিয়ে কেউ থোড়াই অকালে প্রাণ দেবে? স্বচ্ছ কাচের তৈরি মেঝের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট কাচের টুকরো। স্বচ্ছ তীক্ষ্ণ টুকরোগুলো গায়ের হলদেটে মৃদু আলো পড়ায় তা কেমন হীরার ন্যায় চকচক করছে। অথচ এরূপ ধারালো কাচের টুকরোর ওপর ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে আছে মুগ্ধ। হাঁটু থেকে নির্বিকারে গড়িয়ে যাচ্ছে তাজা তাজা লহু। একটু সামনে কাচের তৈরি সেই সিঁড়িটার ওপর দাঁড়িয়ে আছে মাহি। ডান পাতার এখনও মুগ্ধ নামক নির্দয় মানবের হাতের শক্ত তালুতে দাঁড়িয়ে আছে। যুবকের ডান হাতের পিঠ গিয়ে ঠেকেছে কাচের টুকরোগুলোর ওপর। ফর্সা হাতখানার চামড়া কেটে বেরোচ্ছে উষ্ণ লহু। ভীত সপ্তদশীর ক্ষুদ্র কায়া কাঁপছে ভীষণ। পায়ের নরম হাড় টলমল তার। সর্বাঙ্গে এক অদ্ভুত শিরশিরানি অনুভূত হচ্ছে কেন যেন। সুশ্রী মুখখানা লেপটে গেছে ভয়। সপ্তদশী নড়ে চড়ে পা সরাতে গেলেই সম্মুখে যুবক এবার মুখ তুলে তাকালো। মুহূর্তেই ভরকায় মাহি। যুবকের দৃঢ় চোয়াল কেমন শক্ত হয়ে আছে। দাঁতে দাঁত চাপার ভয়ঙ্কর আওয়াজ স্পষ্ট কানে যাচ্ছে মাহির। ফর্সা কপালের রগগুলো বেশ স্পষ্টতর আজ। তার বাদামি চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছে এক মুহূর্তে। সেই অগ্নি দৃষ্ট যুগলের সনে চোখাচোখি হতেই বুক মুচড়ে ওঠে মাহির। শুকনো পাখা ঢোক খুলে নেয় বার কয়েক। নিজেকে খানিক সামলে নিয়ে কান দুটোকে বকা খাওয়ার জন্য প্রস্তুত করতেই তবে অমনি এক ঝটকায় তার পা সরিয়ে দেয় মুগ্ধ। এহেন অতর্কিত কাণ্ডে টোলমল মাহি। ক্ষুদ্র দেহটা এক পায়ে খুব একটা ভর দিয়ে না থাকতে পেরে যেই না হেলে পড়বে ঠিক তখনই এক হিংস্র থাবা এসে আচমকা চাপ বসালো তার কণ্ঠায়। হকচকায় সপ্তদশী। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্ট ব্যথাতুর শব্দ তুলে পরক্ষণেই কণ্ঠদেশের ব্যথায় কুঁচকে নেয় মুখ। এদিকে সামনে থাকা রুড়মানও কেমন কটমট করছে। জখম হওয়া হাতখানা দিয়ে সপ্তদশীর কোমল কণ্ঠা চেপে ধরায় মেয়েটার মোমের ন্যায় মলমের মোলায়েম ত্বকে লেপটে আসে তার উষ্ণ লহু। মাহি কাতরাচ্ছে ব্যথায়। তা দেখে থোড়াই মন গড়ল যুবকে। সে কেমন সাপের ন্যায় ফোসফোস শব্দ তুলে হাতে জোর বাড়িয়ে বজ্রধ্বনিতে আওড়ালো, ইউ বিচ, হাউ ডেয়ার ইউ কাম আউটসাইড উইদাউট মাই পারমিশন? এটা তোর বাপের বাড়ি পেয়েছিস বান্দির মেয়ে, যে যখন তখন এদিক ওদিক ঘোরাঘুরি করবি? নিচে নামলি কেন? জাস্ট আনসার মি, ইউ ব্লাডি বিচ। হোয়াই ডিড ইউ কাম আউটসাইড? হিংস্র যুবকের এহেন গর্জন ধ্বনিতে জড়সড় সবাই। কেউ আর সাহস করল না চোখ তুলে তাকাতে। এদিকে মাহি কাতরাচ্ছে। অবার্থ চেষ্টায় দুর্বল কণ্ঠে থেমে থেমে আওড়াচ্ছে, আমি আসলে কিউটি। তক্ষুনি ভ্রুদয়ের মাঝে ভাঁজ পড়ল যুবকের। চোখ দুটো বুজে নিয়ে আলগোছে কামড়ে ধরল নিজের ঠোঁট। দাঁতের কটমটালো বাড়ল তার। ডান হাতে মাহির কণ্ঠা চেপে রেখে বাঁ হাত উঁচিয়ে শক্তভাবে দোলতে লাগলো রিজুর ঘাড়। অতঃপর কটমট কণ্ঠে শুধালো, আবার কিউটি? ওই মাদার ফাঁকার নামে আমার সামনে তুলবি না জানোয়ারের বাচ্চা। বলতে বলতেই হাতে চাপ আলগা হলো যুবকের। একটুখানি ছাড়া পেতে সপ্তদশী কেমন হাঁপাতে নিঃশ্বাস টানতে তৎপর হলো। মুগ্ধ তখন চেয়ার শক্ত করে ফুটিয়ে গমগমে গলায় হুঙ্কার ছুড়ল, এডউইন! তড়িত হাঁটু উঁচিয়ে দৌড়াচ্ছে এডউইন। নতমস্তকে দুহাত পেটের কাছে ভাঁজ করে বিনয়ী ভাবভঙ্গি ধরতেই মুগ্ধ কেমন দাঁত কিরমির করতে করতে বলে ওঠে, ওই বান্দির মেয়েকে এক্ষুনি প্যালেসে নিয়ে আয়। ওই বান্দির মেয়েকে এক্ষুনি প্যালেসে দিয়ে আয়।
আদেশ পেয়ে আলতো ঘাড় কাত করলো এডউইন। পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে রইল চুপচাপ। মুখ ধোবার কঠিন চুয়ালের স্থান ত্যাগ করতে উদ্যত হতে বেচারি সপ্তদশী কেমন মিনমিনিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে আওড়ায়, যেখানে বলবেন সেখানেই যাব, তবুও আমার সাথে আমার কিউটিকে দিয়ে দিন প্লিজ, ওকে ছাড়া আমার ভালো লাগবে না। থামলো রূঢ় মানব। হাত দুটো তৎক্ষণাৎ মুষ্টিবদ্ধ করে নিয়ে চোখ বুজে ঠোঁট কামড়ে ধরল মাত্রাতিক্ত রাগে। এমনিতে কিউটির কথা শুনতে পারে না সে, তারপর মেয়েটা বারবার তার সামনে আমার কিউটি উচ্চারণ করে যাচ্ছে। এতে যে রাগের পারদ তত্তর করে মাথা চড়া দিয়ে উঠছে যুবকের, সে খবর কি আর রাখছে সপ্তদশী? রাখলে থোড়াই বলতে সব। মুগ্ধ দাঁড়িয়ে আছে ঠাই, শক্ত চোয়ালে কটমট করছে দাঁত। ওদিকে এডউইন ভুলবশত মুখ খুলে মাহিকে অগ্রসর হতে বলতে গিয়েও আচমকা স্তম্ভির হয়ে গেল বিচক্ষণের ন্যায়। ঢোক গিলে মুখের কথাটুকু মারাত্মক দক্ষতায় হজম করে নিয়ে কেবল বিনয়ী ভঙ্গিতে ডান হাতটা সামনে বাড়িয়ে ইশারায় বোঝালো অগ্রসর হতে। মাহি কাছে ফুপিয়ে ফুপিয়ে হেঁচকি তুলে ঘাড় বাকি আলগোছে চাইল বাঁদিকে। অদূরে সোফার কাউচে গা গুটিয়ে বসে আছে পশমী বোবা প্রাণীটা। রীতিমতো কাঁপছে ভয়, সামনে এগোতে পারছে না কাছের টুকরোর উপস্থিতিতে। মাহির পরাণ পড়ল বেচারার জন্য। সে ফের হেঁচকি তুলতে তুলতে আওড়ালো, আমার কিউটিকে দিয়ে দিন না মিস্টার বিস্ট, আই প্রমিস আমি আর অবাধ্য হব না আপনার। সপ্তদশী দেয়া মনস্টারকে এহেন নতুন সম্বোধনে মুখাভাবে গম্ভীর ছাপ ফুটল এডউইনের। চোখে মুখে লেপটে গেল অসন্তোষের ছাপ। এদিকে যার উদ্দেশ্যে সপ্তদশীর কথাটা বলল সে কেমন ফোঁস করছে। মুখখানা আগের চেয়ে দ্বিগুণ শক্ত করে আচমকা তেড়েল মাহির পানি। অতঃপর কোনোরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই সপ্তদশীর মাখনের ন্যায় নরম গালটায় বসালো এক চপটাঘাত। তৎক্ষণাৎ গাল মাখিয়ে কান্নার বেগ বাড়ল মাহির চপটাঘাতের জোরে চোখ থেকে চশমাটা খুলে পড়েছে ফ্লোরে। সেদিকে অবশ্য তেমন একটা পাত্তা দেয়নি মেয়ে। উল্টে জ্বলতে থাকা গালটায় হাত বুলিয়ে কাঁদছে অনবরত। নির্দয় মানব ওটুকুতেও থামেনি। তখনই তেড়ে এসে এক হাতে সপ্তদশীর নরম সরম ঘাটটা শক্ত করে হাতে চেপে ধরে অন্য হাতে থাবা বসালো মেয়েটার গ্রীবায়। হুটহাট আক্রমণে হতবম্ব মাহি কান্না ফুলে তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। রূঢ় মানব কেমন কটমট করতে করতে এক অদ্ভুত অধিকার বোধে বলে ওঠে, এই জানোয়ারের বাচ্চা, তোর মানে যেটা না সেটাকে এই কথায় কথায় তোর বলতে হবে কেন? এত কিছু করার পরও তোর শিক্ষা হয় না বান্দির মেয়ে? তোর ওই মুখ দিয়ে আমার বাক্যটুকু কেবলমাত্র আমার জন্য বেরোবে, এই পৃথিবীর অন্য কিছুর জন্য নয়। আই রিপিট, কোনো মানুষ, বস্তু কিংবা সামান্য একটা খরগোশের জন্যও না। হেন্সফোর্থ আমি যদি দেখেছি তুই আমার কথার অবাধ্য করেছিস, দেন আই সোয়ার সবার আগে যাকে তোর বলবি তাকেই নিজ হাতে জবাই করবো, অ্যান্ড দেন তোকে জবাই করবো। জাস্ট মার্ক মাই ওয়ার্ডস বিচ। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল সপ্তদশীর। আজ রূঢ় মানবের এহেন অদ্ভুত আদেশে বুক কাঁপছে তার। ছলো ছলো চোখ জোড়া একদৃষ্টিতে তাকিয়ে আছে নির্দয় মানবের আগুন চোখে। আশ্চর্য, যুবকের চোখে আজ ভিন্ন এক অধিকার বোধ। বরাবরের ন্যায় আজ সে তাই ঘৃণার লেশ মাত্রও নেই। মাহি থমকেছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে যুবকের পানে। কানে কি শুনলো না শুনলো তাতে কিছু যায় আসছে না তার। সে শুধু দেখছে যুবকের বাদামি চোখ দুটো। রূঢ় মানব ফোঁস করছে, ভীষণ রাগে গজগজ করতে আচমকা ঝটকা দিয়ে ফেলে দিল মাহির ঘাড় গ্রীবা। অতঃপর হিংসেও বিকার ধ্বনিতে এডউইনকে ফের আদেশ তুলল, ওকে এক্ষুনি আমার দু চোখের সামনে থেকে ছড়া এডউইন। সহসা এগোতে তৎপর হলো এডউইন। গুনে গুনে মাত্র 2 কদম এগোতে পেছন থেকে ধীরে এলো মশারের হুঙ্কার, টেক দ্যাট ফাকিং র্যাবিট অ্যাজ ওয়েল। থামলো এডউইন। গভীর মুখে মাথা নুইয়ে পা ঘোরালো উল্টো পথে। কাঁচের টুকরোর ওপর বুট জুতোর মর্মর শব্দ তুলে এগোল সোফার কাউচের দিকে। এক হাতে আলতো করে খরগোশছানাকে তুলে নিয়ে তার গায়ে হাত বোলায় এডউইন। কিয়তক্ষণ চোখের দৃষ্টিতে প্রাণীকে দেখে তাকিয়ে থেকে যুবক মনে মনে আওড়ালো, ড্যাম বডি ইউ আর সো লাকি। কথাটা মনে মনে আওড়াতে ঠোঁটের করে আচমকা বাঁকা হাসির রেশ দেখা গেল এডউইনের। তবে সময় ফেরাতে না পেরোতেই তা হাওয়ায় মিলিয়ে গেল কেমন। মুখাবয়বের টানলো কপট গম্ভীর ভাব। এডউইন পিঠ ঘুরিয়ে ফের চলল সম্মুখে। পায়ের গতি সিঁড়ি থেকে দুহাত দূরতে থামিয়ে নতমস্তকে খরগোশ ছানাকে এগিয়ে দিল মাহির দিকে। পছন্দের আদুরে ছানাকে ফের কাছে পেয়ে এতক্ষণে কষ্ট বেমালুম ভুলে গেল মাহি। ঠোঁটের কোণে ভেজা হাসি রেশ টেনে যেই না কিউটিকে করে নেবে, অমনি একখানা শক্তপোক্ত হাত এসে তড়াক চেপে ধরে তার নরম কবজি। ভর খায় মাহি। তড়িত বিস্ফারিত দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকাতেই দৃশ্যমান হয় মুগ্ধের কটমট চাহনি। থতমত খেয়ে বসলো মাহি। আবার কি ভুল করলো তা যাচাই বাছাইয়ের পর্বে গেল না সে। কেননা গেলেও যা না গেলেও তা, সর্বশেষে দোষ থাকুক বা না থাকুক নির্দয় মানবের থাপ্পড় যে খেতেই হবে। মাহি মাথা নুয়ে নিজেকে শক্ত করতে লাগলো। চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল ঠাই।
এদিকে মুগ্ধ তখন ছোমের এডুইনের হাত দিয়ে খরগোশটা নিয়ে নিল নিজ হাতে। অতঃপর কঠিন মুখভাবে এক পলক খরগোশের পালনে তাকিয়ে রইল কেমন। সেকেন্ড পেরোতে না পেরোতেই পশমি ছানাকে আলগোছে তুলে দিল মাহির হাতে। চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে মাহি। হাতে নরম পশমির প্রাণীর পরশ পেতেই তড়াক চোখ খুলল সপ্তর্ষি। অক্ষিপটের সম্মুখে কিউটিকে দেখে ভেজা চোখে হাসল কেমন। আলগোছে কিউটিকে দুহাতের আজলায় নিয়ে যুবকের সঙ্গে বুকের সঙ্গে চেপে ধরে সে। ওদিকে আর দৃষ্টিতে এহেন দৃশ্য দেখল মুগ্ধ। নাকের পাটা ফুলিয়ে নিঃশ্বাস ফেলল বার কয়েক। চোয়ালের পেশি টান টান করে তক্ষুনি গটগট পায়ে ত্যাগ করল স্থান। এডুইন এগোয় খানিক। নীরবে সম্মুখে হাত বাড়িয়ে মেয়েটাকে ইশারায় বোঝালো এগোতে। তবে এ মুহূর্তে বিড়ম্বনায় পড়ল মাহি। ফ্লোরে বিছিয়ে আছে কাচের টুকরো। সবার পায়ে জুতো থাকলেও তার পা উন্মুক্ত। হাঁটতে গেলে কাজ ঢুকবে না? মাহি খানিক দোনমনো করে মিনমিনি স্বরে আওড়ালো, মানে আমি তো জুতো পরিনি, আমি জুতো পরে আসি। এডুইন স্থির থাকলেও তক্ষুনি দাঁতে দাঁত চাপলেন মনস্টার। কোমরের দুপাশে হাত চেপে কটমটিয়ে বলল, হাঁটার জন্য জুতোও লাগবে বান্দির মেয়ে? তাহলে খালি পায়ে নিচে নামলি কেন? এখন ওসবের ওপর দিয়েই খালি পায়ে হাঁটবি? আমার অবাধ্যতা করার সময় তো মনে থাকে না কোনো কিছুর। তাহলে বোঝ এবার, যা হাঁট। সপ্তদশী চিবুক নামলো গলার কাছে। কিছুক্ষণ আগে এই লোকটাই তাকে কাঁচের ওপর পা রাখা থেকে বাঁচিয়েছিল, আর এখন সে নিজেই বলছে এসবের ওপর দিয়ে হাঁটতে। নাক টানলো মাহি। কপালে থাকলে আর কি বা করার আছে তার। সপ্তদশী নিজেকে শক্ত করলো মনে মনে। কাঁপা কাঁপা বদনে সামনে পা বাড়ালো। চোখ মুখ খিচে নিল আগে ভাগে। তার বাম পাটা যখন প্রায় ছুঁই ফ্লোরের সঙ্গে, ঠিক তখনই একজোড়া শক্তপোক্ত হাত এসে আচমকা শক্ত করে চেপে ধরল মাহির কোমর। ভরকায় মাহি। তড়িঘড়ি করে চোখের পর্দা সরিয়ে হকচকিত দৃষ্টিতে তাকাতেই দেখে রূঢ় মানব কেবল শক্ত মুখে তাকিয়ে আছে তার পানে। মাহি চোখ খুলতে নির্দয় মানব দিল এক জোরালো ধমক। চাপা স্বরে দাঁত কিরমির করতে করতে বলল, বড্ড জ্বালাচ্ছিস আমায় বান্দির মেয়ে। এখনও সময় আছে, আমাকে জ্বালাতন করা ছেড়ে দে, না হলে এর ফল কিন্তু মোটেও সুখকর হবে না, মাইন্ড ইট। হতবুদ্ধির ন্যায় চেয়ে আছে মাহি। লোকটা ওসব কী বলছে কে জানে। সে আবার তাকে কবে জ্বালাতন করলো? উল্টো লোকটাই না তাকে যখন তখন জ্বালিয়ে মারছে। মাহি চোখ নামিয়েছে। যুবকের হাতের বাঁধনে বড্ড অস্বস্তি হচ্ছে তার। মেয়েটা অস্বস্তিতে মোচড়াচ্ছে কেমন, তা দেখে দাঁত কেচে মুগ্ধ। তক্ষুনি কোনোরূপ কালবিলম্ব না করে মেয়েটার হাত থেকে খরগোশছানাকে ছো মেরে নিয়ে নিল কেমন। এহেন কাণ্ডে হকচকায় মাহি। অদূরে ছানার জন্য অসহায় কণ্ঠে মুখ খুলতেই যাবে অমনি মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ এক ঝটকায় তাকে তুলে নিল কাঁধে। মাহি হাত পা ছুটছে বেশ। আতঙ্কিত কণ্ঠে আওড়াচ্ছে, ছাড়ুন আমায়, কী করছেন? আমার আমার বাকিটুকু বলতে গিয়ে কিছুক্ষণ পূর্বের ঘটনা হুট করে মনে পড়ে গেল সপ্তদশীর। যুবকের সামনে আমার করে আর মার খাওয়ার মতো সাধ্য হলো না তার। সে কেমন ভয়ার্ত ঢোক গিলে আমতা করতে লাগলো। এদিকে মুগ্ধ তখন শক্ত চোয়ালে খরগোশটাকে এগিয়ে দিল এডুইনের দিকে। পরক্ষণে আর কোনো কফিয়ত দেবার প্রয়োজন বোধ না করে এগোয় মনস্টার। মাহিকে কাঁধে নিয়ে হাঁটছে সে। না হাত রেখেছে মেয়েটার গায়ে। মাহি ভয়ে তাকাচ্ছে এদিক ওদিক। এডুইন পিছু পিছু আসছে। তার কোলে কিউটি গুটিসুটি মেরে বসে আছে কেমন। পেন্ট হাউসের সম্মুখে বিশালাকা দুয়ারের দ্বারে পড়ে আছে গোলাকার কিছু একটা। নির্দয় মানব এগিয়ে এসে আলগোছে ফুটবলের মতো কিক বসালো গোলাকার বস্তুটির গায়ে। আর অমনি বস্তুটি গিয়ে আছড়ে পড়লো পেন্ট হাউসের বাইরে। গোলাকার হাওয়ায় তা গড়াচ্ছে ভীষণ। গড়াতে গিয়ে অবশেষে থেমেছে পাহাড়ের কোল ঘেঁষে থাকা রেলিংয়ের দ্বারে। যুবক নির্বিকার ভঙ্গিতে দুহাত পকেটে গুজে এগোচ্ছে। পেন্ট হাউসের বাইরে সবটা কেমন আবছা আলোয় বুঁদ হয়ে আছে। এহেন আবছা আলো আধারিতেই এগোয় মনস্টার। মাহিকে কাঁধে নিয়ে পা বাড়ালো দুর্গম পাহাড়ি রাস্তায়। ওদিকে কোত্থেকে যেন কয়েকটা নেকড়ে এসে জুটলো পাহাড়ের রেলিংয়ের দ্বারে। গোলাকার বস্তুটির জন্য তারা একে অপরের সাথে কেমন হাঁকাচ্ছে দেখো। হিংস্র দাঁতের ধারালো কামড় ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে গোলাকার বস্তুটিকে। এডুইন বাইরে পা রাখতেই চোখ ফেলল নেকড়েদের দিকে। হিংস্র প্রাণীদের অমন কার্যকর্ম দেখে গা ছমছম করে উঠল তার। আহারে, সামান্য একটা মাথা নিয়ে নেকড়ের কত বড় কামড়ি। এডুইন কিয়তক্ষণ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে এগোয় পাহাড়ি রাস্তার দিকে। পাহাড়ের উঁচু নিচু পাথুরে পথ। যুবক নির্বিকার ভঙ্গিতে হাঁটলেও মাহির হয়েছে বেহাল দশা। একই তো যুবকের প্রশস্ত কাঁধের ওপর পড়ে আছে বেচারি। তার ওপর এমন উঁচু নিচু হাঁটা। লোকটা তো তাকে আগলেও ধরছে না, না যেন কখন পড়ে যায় বেচারি। মাহি ভয়ে ভয়ে চোখ খিচে আওড়ালো, আমার ভয় লাগছে।
শুনল মুগ্ধ। কঠিন মুখাভাবে তখনও খুব একটা পরিবর্তন আসেনি। সে উল্টো গমগমে গলায় প্রত্যুত্তর করল, মরবি না এত সহজে, সো চিল। ভ্রু গোটায় মাহি। সে বেশ জানতো লোকটা তাকে এমন কিছুই বলবে। সপ্তর্ষি ভয়ে চোখ মুখ কুঁচকে পড়ে রইল কাঁধে। তবে এরই মধ্যে যুবক ঢালু পথে পা রাখতেই কাঁধ থেকে হালকা গড়িয়ে পড়তে নেয় মাহি। কিন্তু সময় মতো নিজেকে সামলাতে মেয়েটা তড়িঘড়ি করে আচমকা খামচে ধরল যুবকের পিঠ। ফলে যুবকের ফর্সা উধুম পিঠের চামড়ায় মুহূর্তেই দেবে গেল মাহির নখ। তৎক্ষণাৎ থেমে গেল মুগ্ধ। চোয়াল শক্ত করে দাঁত খিচি হিসিয়ে বলল, তুই কি জানিস বান্দির মেয়ে, তোকে এই মুহূর্তে মেরে ফেলাটা আমার জন্য আবশ্যক হয়ে যাচ্ছে। শুকনো ঢোক গিলল মাহি। তড়িঘড়ি করে যুবকের পিঠ থেকে হাত চড়িয়ে অপরাধী কণ্ঠে আওড়ালো, সরি। তোর সরি মাই ফুড বান্দির মেয়ে। আরেকবার আমার গায়ে টাচ লাগলে এই পাহাড় থেকে নিজে ছুঁড়ে ফেলে দেবো, মাইন্ড ইট। রাতের দিকে আশেপাশে অনেক ক্ষুধার্ত পশুর ঘরে, আজ না হয় তোর মতো কাকলাস ওদের খাবার হবে। হকচকি ওঠে মাহি। মুখটাই কেমন কাঁদো কাঁদো ভাব নিয়ে হড়বড়িয়ে বলে ওঠে, এই না না, আর ছোবো না, প্রমিস। প্রায় মিনিট 40 পেরোলো। পাহাড়ের দুর্গম রাস্তা দিয়ে অবশেষে নেমে আসেন মনস্টার। বেচারা মাহি কেমন চুপসে গিয়েছে এতক্ষণে। মুগ্ধ এতক্ষণে 5টে সিগার শেষ করেছে। 6 নম্বরটা এখনও ঠোঁটের ফাঁকে জ্বলছে। সিগারের ধোঁয়া সহ্য হয় না বেচারির। সেই কখন থেকে নাকে মুখে হাত দিয়ে চেপে ধরে রেখেছে সে। এবার তো মনে হচ্ছে জ্ঞান হারাবে বেচারি। মুগ্ধ বিরতিহীন কদমে এগোচ্ছে। পাহাড়ি রাস্তা পার করে এবার তার ব্যস্ত কদম ঢুকলো চেরি ব্লজম গার্ডেনের দিকে। চোখ কুচকে রাখা মাহি এতক্ষণে পিটপিট করে চোখ খুলল। সম্মুখে প্রিয় জায়গায় আবহ দেখে বুকটায় বোধহয় খানিকটা স্বস্তি মিলল। গার্ডেনের মাঝপথে এসে থেমে গেল মুগ্ধের পা দুটো। ঠোঁটেই ফাঁকে সিগার চেপে রেখে সে কেমন হুট করে কাঁধ থেকে নামিয়ে দিল মেয়েটাকে। এতক্ষণ পর সোজা হয়ে দাঁড়াতেই ভনভন করতে লাগলো সপ্তদশীর মাথা। শরীরটা কেমন দুলছে দেখো। মুগ্ধ সেদিকে ভ্রুক্ষেপহীন। এক হাতে ঠোঁট থেকে সিগার নামিয়ে অসভ্যের ন্যায় ধোঁয়া ছাড়ল মেয়েটার মুখের ওপর। তখনই নাক মুখ কুঁচকে নিল মাহি। এহেন উটকো গন্ধে গা গুলি ওঠে বেচারির। বমি আসবে আসবে ভাব। যুবক বাঁকা হাসলে বোধহয়। ঠোঁটটা দাঁতের সঙ্গে খানিক পিষিয়ে নিয়ে বলল, চুপচাপ ঘরে যাবি। এবার কোনো বালপাকনামি করতে গেলে চিরদিনের জন্য গর্দান হারাবি। মনে থাকবে বান্দির মেয়ে। বাধ্যের ন্যায় ওপর নিচ মাথা নাড়ায় মাহি। যুবক ফের ঠোঁটের ফাঁকে গুজল সিগার। শরীর বাঁকে উল্টো পথে পা বাড়িয়ে হাঁটতে লাগলো ভাবলেশীন ভঙ্গিতে। সামনে থেকে হেঁটে আসছে এডউইন। মনস্টারকে দেখে মাথা ঝুঁকিয়েছে গম্ভীর মানব। ছোট ছোট কদমে কোনোরকম এগোচ্ছে এবার। মনস্টার তার গটগট পায়ে এগিয়ে এসে যেই না এডউইনকে পাস কাটাবে অমনি সে বেশ দক্ষতায় নিজের ডান হাত দিয়ে এডউইনের ঘাড় আঁকড়ে তাকে ঘুরিয়ে নেয় এক প্রকার। হাতে শক্ত বাঁধনে এডউইনের ঘাড় চাপ রেখে সিগারের টান বসাচ্ছে মনস্টার। ওদিকে এডউইন হতভম্ব। নিজেকে ছাড়ানোর কোনো পায়তারা করছে না সে। কারণ জানে তো মনস্টারের হাত থেকে বাঁচা তো সহজ নয়। কিয়তক্ষণ নীরব রইল চারপাশ। তবে মিনিট খানেক বাদেই এডউইনের কর্ণঘুরে ভেসে এলো মনস্টারের চাপা স্বরের কঠিন অল্টিমেটাম। চোখ যেন ওপরে না ওঠে এডউইন। উঠলে সমস্যা নেই, সাইকি অনেকদিন ধরে চর্বিযুক্ত মানুষ খায় না। এহেন শান্ত স্বরের কঠিন হুমকিতে শরীর জুড়ে মৃদু ঝাঁকুনি খেলে গেল এডউইনের। সুযোগ বুঝে গিলেছে বার কয়েক শুকনো ঢোক। বেচারা ঘাড় নাড়ানোর সাধ্য দিতে নেই। মনস্টারের এরূপ শক্তপোক্ত হাতে সে অমন ঘাড় পেঁচিয়ে রাখলে থোড়ায় মাথা ঝাঁকানোর সুযোগ থাকে। এডউইন স্থির চিত্তে শুনল সব। রয়েছে আমতা আমতা করে কোনোরকম অস্ফুষ্টে বলল, ওকে মনস্টার। ঠোঁটের ফাঁক গলিয়ে সিগারের কলুষিত ধোঁয়া ছাড়তে ব্যস্ত মনস্টার। সময় নিয়ে এক ঝটকায় ছেড়ে দিল এডউইনকে। এতক্ষণে ছাড়া পেয়ে তড়িঘড়ি করে দুহাত নিজের ঘাড়ে চেপে ধরে এডউইন। ইস, ঘাড়ের রগগুলো বোধহয় জমে গিয়েছে তার। একটু এদিক ওদিক ঘাড় নড়াতেই যা ব্যথা হচ্ছে না। পাশে মুগ্ধ নির্বিকার ভঙ্গিতে সিগার ফুঁকছে। এক হাত প্যান্টের পকেটে গুজে নিয়ে ভাবলেশীন ভঙ্গিমায় পা বাড়ায় সম্মুখে। এডউইন ততক্ষণে নিজেকে সামলিয়েছে বেশ। ঘাটটা সামান্য এদিক ওদিক নড়াতেই কটমট শব্দ হলো কেমন। পরক্ষণে গম্ভীর মুখে নিজ নজর ঝুঁকিয়ে বরফ আচ্ছন্ন জমিনে দৃষ্টি ফেলতে হকচকায় সে। এ কি, খরগোশটা কোথায় গেল আবার? একটু আগেই না তার হাতের থেকে নিচে পড়ে গিয়েছিল। এডউইন তৎক্ষণাৎ এদিক ওদিক দৃষ্টি বুলালো। অদৃশ্য অস্থিরতায় হন্যে হয়ে পা বাড়ল চেরি ব্লজম গার্ডেনের দিকে। আকাশ চিরে স্নোফল হচ্ছে। সাদা তুলোর ন্যায় বরফগুলো বাতাসে মৃদু ঝাপটায় এদিক ওদিক ছুটছে।
এখানে মৃদু স্নোফলে চেরি ব্লজম গার্ডেনের সৌন্দর্য যেন বেড়ে গিয়েছে দ্বিগুণ। মাথার ওপর বড় বড় চেরি ব্লজম ট্রি, উচ্ছে গাছের প্রতিটা ডালে ডালে থোকায় থোকায় ধরে আছে চেরি ব্লজম ফ্লাওয়ার। সেথায় পাতার উপস্থিতি নামমাত্রও নেই। বাতাসের মৃদু ঝপটায় দুলছে ফুল। কেউ কেউ আবার নৈসর্গিক দৃশ্যে নিজেকে আবির্ভূত করতে ঝরে পড়ছে বরফ ঘেরা জমিনে। ব্যস্ত একজোড়া ব্যাঘ্রপদ লাগাতার ঘুরছে প্রতিটি গাছের নিচে। সন্ধানে চোখজোড়া হন্যে হয়ে ছুটছে এদিক ওদিক, ছুটছে ছোট্ট পশমী বোবা, খুঁজছে ছোট পশমী বোবা প্রাণীটাকে। তবে বেপাত্তা খরগোশ ছানা কোথায় যে গা গুটিয়ে বসে আছে কে জানে। ছুটতে থাকা এডুইন পা বাড়ায়, পা থামায় এবার। সুশ্রীর গৌরবর্ণা মুখখানায় লেপটে আছে একরাশ বিরক্তি। শেষমেশ সামান্য একটা খরগোশ কিনা তাকে অত দৌড় করাচ্ছে। এডুইন মহাবিরক্তিতে কপাল গোটাকতক ভাঁজ ফেলে দুহাত তুলে কোমরে রাখলো। বুক ফুলিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে তেতকণ্ঠে চিরবিরিয়ে আওড়ালো, বাচ্চাটা একটা কোথায় লুকিয়ে আছে কে জানে। জাস্ট হাতের কাছে একবার পেয়ে নেই, দেন তুলে এক আছাড় মারবো বেয়াদবটাকে। কত বড় সাহস, আমাকে দৌড় করাচ্ছে। ডিম্বাকৃতির কোমল মুখখানায় ছেয়ে আছে রাজ্যের আধার। গোলাপি রাঙা নরম ঠোঁট যুগল কেমন ফ্যাকাশে হয়ে আছে। মাথা ভর্তি কালো রঙা মেঘরাশির ন্যায় চুলগুলো আগায় জমেছে বরফ দানা। সপ্তদশী দু হাতে জড়িয়ে রেখেছে নিজ গা। বাইরে স্নোফল ক্রমশ জোরালো হচ্ছে, ফলে ঠান্ডায় গা কাটা দিয়ে উঠছে সপ্তদশীর। পরনে সেলফ একখানা স্যাটিন কাপড়ের ফ্লোরাল ফ্রক। কাপড়ের আড়াল দিয়েই ঠান্ডাটা বুঝি বড্ড জেঁকে ধরেছে বেচারিকে। সে কেমন থরথর করে কাঁপছে। গার্ডেন পেরিয়ে পা ঘুরিয়েছে প্যালেসের সম্মুখ দুয়ারের পানে। মধ্যখার পথটা মিনিট দশেকের হলেও সপ্তদশীর এটুকু পথ পেরোতেই বুঝি বড় হিমশিম খেতে হচ্ছে। কাঁপা কাঁপা বদনে হাঁটার এক পর্যায়ে হুট করে থামলো মাহির পদযুগল। পা দুটো কেমন নীল হয়ে যাচ্ছে তার, কাশিতে ফেটে যাচ্ছে গলা। কাঁপতেই সপ্তদশী কিয়তক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। নিজেকে সামনে নিয়ে ফের সম্মুখে পা বাড়াতে গেলেই আচমকা টাকনোতে কেমন নরম কিছু অনুভব হলো তার। তড়িত ঘাড় নুইয়ে আনলো মাহি। পায়ের দিকে দৃষ্টি ফেলতেই দেখলো কিউটি কেমন খুটখুট করছে তার পায়ের কাছে। মাহি দৃষ্টি চোখা করলো এবার। কিউটি একা কেন? সে তো এডুইনের কোলে ছিল, তাহলে এভাবে ঠান্ডার মধ্যে একা একা ঘুরছে কেন কিউটি? মাহি তড়িঘড়ি করে হাত নুইয়ে কিউটিকে কোলে নিল। আলগোছে পেট ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো এডুইনকে দেখা যাচ্ছে কি না। তবে না, এডুইনকে তো দূর, তার টিকিটাকেও দেখা যাচ্ছে না কোথাও। মাহি ভ্রু কুচকায়। প্রিয় সখার প্রতি এডুইনের অমন অবহেলার বড্ড ব্যথিত হলো সে। মুখাবয়ব গম্ভীর করে হাঁটা ধরল পরক্ষণে। কোমল হাতের দুখানায় উষ্ণ বাঁধনে গা গুটিয়ে বসে আছে কিউটি। পশমী দেহে বড্ড আরাম পেয়ে দাঁতে দাঁত ঘষে গ্রু গ্রু শব্দ তুলছেন মহাশয়। এক আধবার যেচে পড়ে মুখ লেখাচ্ছে সপ্তদশীর বুকে। প্রিয় সখার এরূপ আদুরে কাণ্ডে মুচকি হাসছে মাহি। গুনে গুনে সিঁড়ির ওপর পা ফেলছে কেমন। তার বিরতিহীন পদযুগল সিঁড়ি ছেড়ে মার্বেলের মেঝেতে পড়তেই দরজায় দুধারে দাঁড়িয়ে থাকা সশস্ত্র গার্ডেরা তৎক্ষণাৎ হাঁটু গেড়ে মাথা ঝুঁকিয়ে বসলো কেমন। হুটহাট এহেন কাণ্ডে হকচকায় মাহি। ভোরকে পিছিয়ে যায় দু কদম। চোখে মুখে একরাশ হতবাকতা লেপটে মনে মনে আওড়ায়। এদের আবার কি হলো? আমাকে কুনিশ জানাচ্ছে কেন? মনের কোনো উত্থাপিত হওয়া এরূপ প্রশ্নের জবাবে মানানসই উত্তর পায়নি সপ্তদশী। বোকার মতো লোকগুলোর পানে কিয়তক্ষণ তাকিয়ে থেকে ভয়ে ভয়ে এগিয়ে গেল ভেতরে। এদিকে সপ্তদশীর সম্মুখ থেকে আড়াল হতেই হাফ ছেড়ে বাঁচলেন বেচারা গার্ডস। কেউ কেউ তক্ষুনি সুরের হাতা উঁচিয়ে আলগোছে মুছে নিলেন নিজের ঘর্মাক্ত কপালখানা। যা বোঝা যাচ্ছে ভীতু মাহির উপস্থিতি এখন থেকে সবার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। 3 তলা লম্বার প্রশস্ত করিডর দিয়ে হাঁটছে মাহি। এক মনে কিউটির সাথে বলে যাচ্ছে রাজ্যের সব কথা। এরই মধ্যে পেছন থেকে ধেয়ে এলো এক অতি পরিচিত কণ্ঠ। মুনলাইট। থমকায় সপ্তদশীর ব্যস্ত পদযুগল। নিঃশ্বাসের গতি হলো তীব্রতর। ঘাটটা বুঝি ঠায় জমে গিয়েছে তার। সৌজন্যবোধে পিছু ঘুরে তাকানোর কথা থাকলেও মাহি দাঁড়িয়ে রইল আগের ন্যায়। এদিকে মাহির কয়েক হাত দূরে আছে মিলা। তরুণীর চোখ দুটো ছলছল, চোখের কোটর বেয়ে টুপ টুপ করে ঝরছে কয়েক দানা অশ্রু। তরুণী কোনোরূপ কালবিলম্ব না করে এগোই জোরালো কদমে। ছুটে এসে আচমকা পেছন থেকে জড়িয়ে ধরে সপ্তদশীকে। এহেন আচানক ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। হুটহাট তার সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ে একটুখানি। পেছন থেকে হাউমাউ জুড়ে কাঁদছে মিলা। চোখের অবাধ নোনা পানিতে ভিজিয়ে দিচ্ছে মাহির পিঠ।
তার অমন কান্নায় বুক ভার হয়ে গেল সপ্তদশীর। মনে জেগে ধরল একরাশ অপরাধবোধ। সে তো পালিয়েছিল মিলাকে ধোকা দিয়ে। তার এহেন কাণ্ডে সবাই নিশ্চয়ই তাকে না পেয়ে মিলার ওপর অনেক অত্যাচার করেছে। এহেন চিন্তায় অপরাধবোধের পারদ তরতর করে বেড়ে গেল মাহির। চোখ দুটোর কোটর ভরে গেল আপনা আপনি। গলার কাছটা অমন হুট করে অত যন্ত্রণা দিচ্ছে কেন কে জানে। ইস, এই বুঝি কেউ সজোরে চেপে ধরেছে তার কণ্ঠা, যার দরুন গলা দিয়ে বেরোচ্ছে না এক ছটাও স্বর। ওদিকে মিলার বেগ বেড়েছে কান্নার। হাতের শক্ত বাঁধনে চ্যাপটা হচ্ছে মাহি। অথচ সেদিকে থোড়াই খেয়াল আছে তরুণীর। সে তো নিজ কান্নায় মত্ত। মাহি আটকালো না মিলাকে। কান্না করে যদি বেচারির একটুখানি স্বস্তি পায় তাহলে থাক না, সে কাঁদুক ইচ্ছে মতো। সময়ের কাঁটা চলমান। দেখতে দেখতে পেরোলো প্রায় মিনিট 5। এতক্ষণে কান্না থামিয়ে নাক টানছে মিলা। হাতের বাঁধন ঢিলে করেছে বেশ। মাহি অমন কড়া হাতের বাঁধন থেকে ছাড়া পেতে আলগোছে ঘুরে দাঁড়ালো। পরক্ষণে মিলার কন্দনরত মুখখানার পানে তাকালো সরু চোখে। সুশ্রী গৌরবর্ণা বিদেশিনীর কাঁদতে কাঁদতে সে কি বেহাল দশা। ছলছল চোখ দুটো একদৃষ্টে তাকিয়ে আছে মাহির পানে। মলির মুখখানা কান্নার তোড়ে হয়ে গেছে এইটুকুন। মোটা নাকের পাটাটা ফুলে উঠেছে খানিক। মাহি ভেজা চোখে মুচকি হাসলো। আলতো করে নাক টেনে ধরে আসা গলায় কিছু বলবে তার আগে সম্মুখ থেকে হড়বড়িয়ে এক কদম এগিয়ে আসে মিলা। ব্যাকুল চিত্তে আগ বাড়িয়ে মাহির হাত দুটো উল্টোপাল্টে ব্যগ্র কণ্ঠে বলে ওঠে, কেমন আছো তুমি মুনলাইট? তোমার কোনো ক্ষতি হয়নি তো? মনস্টার তোমায় মেরেছে? বাচ্চা, বলো না আমায়, কোথায় মেরেছে তোমায়? কান্না ভুলে হতবিহ্বলের ন্যায় তাকিয়ে আছে মাহি। মিলার অমন উৎকণ্ঠা থেকে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল তার। ওদিকে মিলা এবার অস্থির দৃষ্টি তুলে তাকায় মাহির মুখপানে। মেয়েটার ফর্সা কপালে আঙুলের স্পষ্ট ছাপ দেখে ফের ফুঁপে ওঠে মিলা। ফোপাতেই বলে ওঠে, মনসার আবারও তোমায় মেরেছে তাই না? সপ্তদশী চিবুক নামিয়েছে গলার কাছে। আলতো করে নাক টেনে ধরে আসা গলায় থেমে থেমে বলে, মারে না কবে? বুকটায় কেমন হুট করে যন্ত্রণা হচ্ছে মিলার। সে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল মাহির পানে। রুয়ে শুয়ে আলগোছে নিজের শীতল হাতখানা উঁচিয়ে রাখলো মাহির নরম ডান গালে। থেমে থেমে মোটা কণ্ঠে আওড়ালো, আমাকে না বলে কেন পালালে মুনলাইট? আমাকে একটাবার জানালে কি খুব বেশি ক্ষতি হতো? ফের নিজের সুপ্ত অপরাধবোধে মাথাছাড়া দিয়ে উঠল মাহির। সপ্তদশী ছলছল নয়ন উঁচিয়ে তাক করলো মিলার পানে। অতঃপর আর নিজেকে ধরে রাখতে পারল না সে। দুহাতে কিউটিকে ঝাপটে ধরে কেঁদে উঠল কেমন। মিলা অসহায় নয়ে তাকিয়ে রইল কেবল। আলতো করে ডান হাতটা উঁচিয়ে রাখলো মাহির মাথার ওপর। সে তাই খানিক হাত বুলিয়ে নীরবে সান্ত্বনা দিয়ে গেল সপ্তদশীকে। মাহি কাঁদে কাঁদেই এক পর্যায়ে হেঁচিয়ে তুলে বলে, পালাতাম না তো কী করতাম মিলা? শুধু শুধু এক কারাগারে বেমন্ত ল্যাসের ন্যায় বেঁচে থাকার আদৌ কোনো মানে আছে? ওই রাক্ষস যতই বলুক আমাকে 6 মাসের জন্য এনেছে, তবে আমি জানি সে আমায় আমৃত্যু তিলে তিলে যন্ত্রণা দেওয়ার জন্য এখানে এনেছে। হোক না এটা এক টুকরো স্বর্গ, তবুও দিন শেষে এটা কারাগার। থামলো সপ্তদশী। কান্নার বেগ ক্রমশ নিয়ন্ত্রণহীন হচ্ছে। ক্ষুদ্র দেহটা কেমন কেঁপে কেঁপে উঠছে। মিলা নিজেও নীরবে কাঁদছে সপ্তদশীর কান্না দেখে। আগ বাড়িয়ে সান্ত্বনার বাণী আওড়ানোর ভাষা খুঁজে পাচ্ছে না সে। মাহি এক লহমা চুপ করে ঠোঁটের করে তাচ্ছিলের হাসি টানলো কেমন। তাচ্ছিল্য ভরা কণ্ঠে ফের বলল, যখন তখন আমার ওপর অমানবিক জুলুম চালানো মনস্টার আবার আমি কিছু চাওয়ার সাথে সাথে হাজির করে আমার সামনে। ক্লোজেট ভর্তি করেছে কাপড় চোপড় দিয়ে, ট্রাক ভর্তি স্ন্যাক্স, ইভেন হাবিজাবি কত কি। অথচ এই এত কিছু যে মোটেও আমার মন ভোলাতে সক্ষম নয় মিলা। আমি চাই আমার পরিবারকে, আমি চাই আবার আগের মতো নির্ভয় বাঁচতে, মায়ের ভীতু মাহি হয়ে থাকতে। অথচ সে আমায় বন্দি করে নিজের শত্রুতা মেটাচ্ছে। আমায় দেখলে নাকি তার বমি আসে, আমি নাকি অযোগ্য, আমার রক্ত খারাপ। হ্যাঁ, এটা সত্যি যে আমায় শারীরিকভাবে স্পর্শ করেনি, তবে সে যে আমায় মানসিকভাবে ভেঙে ফেলেছে মিলা, বড্ড ভেঙে ফেলেছে। এবার তুমিই বলো মিলা, এমন একটা বৃষ্টির কাছ থেকে পালাতে চাওয়াটা কি আমার অপরাধ? জানি না সেদিন আমি অত সাহস কোত্থেকে পেয়েছি, তবে মনোবল শক্ত করে জঙ্গলের পথ দিয়ে পালাতে চেয়েছি। ভাগ্যে সেদিন সিট ছিল, নয়তো কখনোই ওই দুর্গম পথ দিয়ে সিট নয়। সপ্তদশীর কথার মাঝেই গম্ভীর কণ্ঠে বাদ সাধল মিলা। তার এখান বাক্যে ভ্রুগোটায় মাহি। চোখ মুখে স্পষ্ট সন্দিহান ভাব ঢেলে আওড়ালো, তুমিও বলছে কথা? সেদিন ওই বিষ্ট বলছে ওটা নাকি সিট ছিল না, অথচ আমার স্পষ্ট খেয়াল আছে সেটা সিট ছিল। আশ্চর্য, তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন?
শেষ কথাটুকু অভিমানে শুধায় মাহি। সম্মুখে দাঁড়িয়ে থাকা মিলা মুখভঙ্গি গম্ভীর। তা দেখে ফের নাকের পাটা ফুলল মাহির। অভিমানী মন ধরেই নিল মিলাও তাকে অবিশ্বাস করছে। এবারে সুপ্ত রাগটুকু তত্তর করে বেড়ে গেল সপ্তদশীর রাগিনীর। গলের মাঝে খেউটিকে চেপে পা ঘোরালো উল্টো পথে। গোট গটিয়ে দু কদম হাঁটতে পেছন থেকে আচমকা তার ডান হাতের কবজি টেনে ধরে মিলা। মাহির পদযুগল থামলেও সে ঘুরে তাকানোর প্রয়োজন বোধ করেনি। উল্টো কণ্ঠে একরাশ ঝাঁঝ ঢেলে বলল, হাত ছাড়ো মিলা, আমি ঘরে যাব। আই নিড সাম টাইম অ্যালোন। সপ্তদশীর ঝাঁঝ মিশ্রিত স্বর শুনেও হাত ছাড়তে নারাজ মিলা। সে তক্ষুনি নিজ চোখ মুখে এক প্রকার উচ্চাটান ভাব টেনে চটপট কদমে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। মাহি সঙ্গে সঙ্গে নাক ফুলিয়ে মুখ ঘোরায় অন্যত্র। কপালে গোটাকতক ভাঁজ খেলে গমগমে গলায় আওড়ায়, সরো সামনে থেকে। সবার ভাষ্যমতে আমি তো মিথ্যাবাদী, তাই না? শুধু শুধু উল্টোপাল্টা মিথ্যে বকবক করে যাচ্ছি। সপ্তদশীর কণ্ঠে একরাশ অভিমান। ডিম্বাকৃতির মুখটায় ফুটে উঠেছে এক আকাশ সম ঝাঁঝ। মিলা চিন্তিত হলো। সহসা মাহির নরম সরম কবজিখানা ছেড়ে দিয়ে আলগোজা চেপে ধরল মেয়েটার দুকাঁধ। পরক্ষণে গলায় অসামান্য অস্থিরতা ঢেলে আওড়ালো, কেন বুঝতে চাচ্ছ না মুনলাইট? সেদিন শুধু মেইডেন মরেনি, সেই সঙ্গে মরেছে সিডও। তোমার সাথে সেদিন যা যা হয়েছে সবটা সিডের পূর্ব পরিকল্পনা ছিল। এমনকি সিডই তোমার জন্য সিডেটিভ ড্রাগস এনে দিয়েছিলেন। তাছাড়া তুমি বারবার বলছো তুমি সিডের সাথে পালিয়েছিলে, অথচ সিড দেখতে মোটেও তুমি যার সাথে পালিয়েছিলে তার মতো অত কালো ছিল না। না সিডের মুখে তেমন কালো দাগ ছিল। তাহলে তুমি কোন বুদ্ধিতে বারবার বলছো সেটা সিড? আচমকা নজর ঘোরালো মাহি। তক্ষুনি সংকুচিত হলো তার দৃষ্টিযুগল। হৃদয়ের মাঝে ভাঁজ পড়লো কয়েকটা। মুখখানা সে কি গম্ভীর হয়েছে তার। সে কেমন এক দৃষ্টিতে মিলার পানে তাকিয়ে রইল কিয়তক্ষণ। মিলার চোখ মুখে এক অদ্ভুত বিরক্তি। মাহির দৃষ্টি এড়ায়নি তা। সে কেমন সন্দিগ্ধ গলায় আওড়ালো, ওয়েট, তুমি কি করে জানলে সেদিন আমি যার সাথে পালিয়েছিলাম সেটা দেখতে কালো ছিল, তার মুখে দাগও আছে? স্ট্রেঞ্জ। সে কথা খোদ মনসারও এখন অবধি জানতে পারেনি। সেটা তুমি জানলে কি করে মিলা? তুমি তো আমার আশেপাশে ছিলে না। থমকায় মিলা। মাহির কাঁধ থেকে আলগা হলো তার হাত যুগল। মাহি আর দৃষ্টিতে দেখলো সব। মুখাবয়বে এক আকাশসম সন্দিগ্ধ ভাব তার। মিলা কেমন কাচুমাচু করছে দেখো। দৃষ্টি লুকাচ্ছে এদিক ওদিক। মাহি এবার মুখ খুলল। ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, ছেলেটা কে মিলা? তৎক্ষণাৎ সর্বাঙ্গে কাঁপন ধরে গেল মিলার। ঠোঁটের ফাঁক গলিয়ে নিঃশ্বাস টানছে জোরালো। মেয়েটার অমন হুটহাট অস্থিরতা দেখে মনে মনে ব্যাপক শঙ্কিত হলো মাহি। ভ্রুযুগল কুচকে রেখে অক্ষণি চেপে ধরলো মিলার এক হাত। মিলা ভরকায়। চোরের মতো কাচামাচা করতে করতে চোখ তুলে সামনে তাকাতে দৃষ্টি থমকায় তার। হুট করে সর্বাঙ্গ কাঁপতে লাগলো তরুণীর। মাহি অবাক হলো এহেন কাণ্ডে। তড়িঘড়ি করে মিলার দৃষ্টিতে দৃষ্টি ফেলতে খেয়াল করলো মিলা তাকিয়ে আছে তারই পেছনে। মাহি ভ্রু গুটিয়ে মিলার দৃষ্টি অনুসরণ করে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখে অদূরে দুহাত পকেটে গুছে দাঁড়িয়ে আছে এডউইন। মুখটা ভীষণ শক্ত তার। চুয়ালে ফুটেছে তীক্ষ্ণ ভাব। তার ক্ষুদ্র দৃষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিলার পানে। আর মিলা তার চাহনি দেখে কাঁপছে। মাহি বুঝলো এদের কাণ্ড। হতবুদ্ধি নয় এডউইনের দিকে তাকিয়ে থাকতেই দেখলো এডউইন কেমন হুট করে রহস্যময় বাঁকা হাসলো। প্যান্টের পকেটে দুহাত গুজে পায়ে টানলো গতি। মীরা তৎক্ষণাৎ ভয় পিছিয়ে গেল দু কদম। তার টের পেতেই ঘুরে তাকায় মাহি। সন্ধিহান গলায় যেই না কিছু জিজ্ঞেস করতে হবে তার আগেই মিলা কেমন চটপট ভঙ্গিতে বলে ওঠে, তুমি ঘরে যাও মুনলাইট, আমি পরে আসবো তোমার কাছে। বলেই পা চালায় মিলা। থরিফরি করে স্থান ত্যাগ করলো তরুণী। এদিকে তার এহেন উদ্ভট কাণ্ডগুলো বড্ড রহস্যময় ঠেকলো মাহির কাছে। সপ্তদশী ভেবে ভেবে খুঁজে পাচ্ছে এর কারণ। এরই মধ্যে তার খুব নিকটে থেকে শোনা গেল এডউইনের গম্ভীর অথচ শান্ত কণ্ঠের অদ্ভুত হুঁশিয়ারি, এই প্যালেসে হুটহাট কাউকে বিশ্বাস করবেন না মুনবার্ড, ইভেন আমাকেও না। তৎক্ষণাৎ স্থির হয়ে গেল মাহি। সিদ্ধারা বেয়ে এই বুঝে নেমে গেল এক শীতল স্রোত। কেন যেন হুট করে ভয় হচ্ছে তার। ঘাড় বাঁকিয়ে পেছনে ঘুরে তাকানোর সাহস পাচ্ছে না সপ্তদশী। সে কেমন ঢোক গিলছে ক্ষণে ক্ষণে। মিনিট দুয়েক যেতেই নিজেকে খানিক স্থির করে তক্ষুনি পিছিয়ে ফিরল মাহি। আর অমনি চোখ দুটো যেন এক্ষুনি কোটর ছাড়িয়ে বেরিয়ে আসবে বেচারির। সম্মুখটা পুরো ফাঁকা। এডউইন নেই সেখানে। আশ্চর্য, এইমাত্র না এডউইনের কণ্ঠ শুনল সে? তাহলে এরই মধ্যে লোকটা কোথায় চলে গেল? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? মাহির মাথা ধরে গেল নানান চিন্তায়। মিলা কিভাবে জানলো ওই লোকের কথা?
আর এডুইনকে হঠাৎ সামনে দেখে সে এমন ঘাবড়ে গেল কেন? মাহি কেমন হাঁসফাঁস করছে দাঁড়িয়ে থেকে, মস্তিষ্কের ফের বাজছে এই প্যালেসে কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকে মানে কাউকে না। সকাল হয়েছে বহুক্ষণ, তবু আকাশে গুড়ি গুড়ি মেঘেদের উপস্থিতি স্পষ্ট। সকাল থেকে স্নোফলের বেগ কমেছে কিছুটা, তবে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইছে চারপাশে। ফায়ার গ্লাসের আগুন জ্বালিয়ে দিব্যি আগুন পোয়াচ্ছে সপ্তদশী। রাতভর ঘুম হয়নি তার, মগজে খেলছে নানান দুষ্কর প্রশ্ন। ফলাফলস্বরূপ সপ্তদশীর চোখ মুখে লেপটে আছে একরাশ ক্লান্তির ছাপ। কোলে খেলছে কিউটি, বেচারা চুকচুক শব্দ তুলছে বেশ, বোধহয় ক্ষুধা পেয়েছে তার। মাহি বুঝলো, তড়িঘড়ি করে কিউটির দুহাত তুলে আদুরে কণ্ঠে বলল, ডু ইউ ওয়ানা ইট সামথিং? বোবা প্রাণী আগের নাই চুকচুক শব্দ তুলে সম্মতি জানালো কেমন। মাহি মুচকি হাসলো তা দেখে, আলগোছে কিউটিকে কোলে নিয়ে বেরিয়ে গেল খাবারের উদ্দেশ্যে। টুংটাং শব্দ তুলে এলিভেটর দুয়ার খুলল। ভেতর থেকে আলতো করে উকি দিল মাহি। সাহস করে নিচে নেমে এসেছে, তবে এবার কোথায় যাবে সে? কার কাছে চাইবে কিউটির জন্য খাবার? মাহি ঠোঁট কামড়া ভাবলো কিছু। এক পল কিউটির দিকে তাকিয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বেরিয়ে এলো পরক্ষণে। ধীরে সুস্থে সম্মুখে পা বাড়িয়ে তৎক্ষণাৎ চোখ জোড়া বদ্ধ করে নেয় মাহি। গ্রাউন্ড ফ্লোরে লাউঞ্জের পাশ কাটিয়ে যাবার সময় হাঙরগুলো মানুষ দেখলেই দপাদপে শুরু করে দেয়। মাহিকে দেখিলেও বোধহয় একই কাজ করবে তারা। মাহি ভুলেও চোখ খুলল না হাঁটার মাঝে, ভয়ে ভয়ে পা গুনে গুনে এগোলো কোনো মতে। কিন্তু ঠিক তখনই ঘটল আরেক কাণ্ড। বেয়াদব কিউটিটা হুট করে মাহির কোল থেকে লাফিয়ে নেমে গেল ফ্লোরে। মাহি ভরকায়। তক্ষুনি হুঁচকে রাখা চোখ জোড়া খুলে সামনে তাকাতেই দেখে কিউটি ছুটান্ত পায়ে এগোচ্ছে। ছুটতে ছুটতে চলে যাচ্ছে সদর দরজার দিকে। মাহি তৎক্ষণাৎ গলা উঁচিয়ে ডাকলো সখাকে, কিউটি স্টপ! শুনল না কিউটি। দৌড়াতে দৌড়াতে চলে গেল প্যালেসের বাইরে। এদিকে তার এহেন কাণ্ডে চিন্তায় পড়ল মাহি। বাইরে যা ঠান্ডা হাওয়া বইছে, অমন ঠান্ডায় কিউটি তো জমে যাবে। মাহি দ্রুত পথ বাড়ালো সম্মুখে। চপল পায়ে টুকটাক শব্দ তুলে ছুটল সপ্তদশী। এবারেও সে বাইরে বেরোতেই গার্ডরা ঝুঁকে বসল। মাহি তাদের দিকে ভ্রুক্ষেপহীন এক আকাশম বিচলিত ভাবস্রোতে বেরিয়ে গেল প্যালেসের থেকে। মাথার ওপর স্নোফল, চারপাশের হাড় কাঁপানো ঠান্ডা। মাহি নিজেই বোধহয় জমে যাবে এবার। বেচারি দুহাতে নিজের গা জড়িয়ে রেখে এগোচ্ছে চেরি ব্লসম গার্ডেনের দিকে। ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাচ্ছে তার। অথচ কিউটিকে দেখো অদূরে গার্ডেনের বরফে আচ্ছাদিত জমিনের ওপর বসে থেকে কুটকুট করে কি যেন চিবোচ্ছে। মাহি টলমল কদমে অবশেষে এলো তার কাছে। কাঁপতে কাঁপতে বরফের পুরো আস্তরণের ওপর পা ভাঁজ করে বসতেই হুট করে এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল তার শরীর। চারিদিকে চেরি ব্লসমের স্নিগ্ধতা, মৃদু হাওয়ায় দুলছে ফুলের পাপড়ি। মাথার ওপরে স্নোফলের সাথে সাথে ফুলের পাপড়িগুলোও ঝরে পড়ছে তার গায়ে। মাহির ঠোঁটের কোণে আচমকা ফুটে উঠল এক চিলতে মুগ্ধতার হাসি। সে সহসা দুহাত ছড়িয়ে শুয়ে পড়ল বরফের ওপর। চোখ দুটো নিবু নিবু তার। ওপর থেকে ঝরে পড়া ফুলগুলো এসে ঢেকে দিচ্ছে তার মুখ। মাহি খিলখিল করে হাসছে এবার। তার এহেন আনন্দের সঙ্গী হলো কিউটি। তক্ষুনি ছুটে এলো মাহির বুকের ওপর। মাহি দুহাতে আলগোছে উঁচিয়ে তুলল কিউটিকে। কিউটির শুভ্র শরীর, লাল চোখ, কুটুকুটু দাঁত, কি যে নজর কাড়া লাগছে সপ্তদশীর কাছে। মেয়েটা খিলখিলিয়ে হাসছে ফের। আলতো করে এক আঙুল দিয়ে কিউটির পেটে মৃদু সুরসুরি দিয়ে কণ্ঠে একরাশ মুগ্ধতা সুরে টেনে বলে ওঠে, ইউ নো হোয়াট কিউটি, আমার দেখা এ পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী তুমি। সপ্তদশী জিভ খসে কথাটা বেরিয়েছে সেকেন্ডখানেক হবে বোধহয়। ঠিক তখনই দু কদম দূর থেকে হুট করে তার কর্ণগহ্বরে ভেসে এলো কারোর সন্দিগ্ধ গম্ভীর নারাজি কণ্ঠ, আমার চাইতেও বেশি সুন্দর। সহসা মুখের উজ্জ্বল হাসিটা নিভে গেল সপ্তদশীর। গমগমে কণ্ঠস্বর কানে যেতেই বুক কেঁপে উঠল খানিক। বরফের পুরো আস্তরণে দেবে থাকা উষ্ণ শরীরটা তড়িঘড়ি করে শোয়া ছেড়ে উঠে বসতেই তৎপর হলো কেমন। সপ্তদশী দুহাতের নরম বাঁধন ঢিলে হয়েছে ইতিমধ্যে। সেই সুযোগে কিউটি মহোদয় লাফ দিয়েছে পাশে। কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা নির্দয় মানবের একজোড়া বাদামি চোখ কেমন সরু দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির পানে। তার চোখ দুটোতে একরাশ সন্দিগ্ধ ভাবসাব। চোয়াল শক্ত, নিখুঁত ভ্রুদয় কুঁচকে আছে সামান্য। মাথার ওপর অমন ভারী স্নোফল হওয়ার সত্ত্বেও যুবকের ফর্সা উদম গায়ের কাপড়ে ছিঁড়েফোঁটা অবধি নেই। ঢিলে ঢালা ট্রাউজারে ডোর অবহেলায় ঝুলছে উদরকুণ্ডের বেশ নিচে। ফলে দৃশ্যমান হচ্ছে রূঢ় মানবের বেপরোয়া উদাসীন ভাব। দিনের আলোয় স্পষ্টতর যুবকের টান টান বলিষ্ঠ দেহ। মাথার চুলগুলো আজও এলোমেলো তার। দুহাত
গুজে রাখা পকেটে। এদিকে ঠান্ডা হাওয়া লাগামহীন স্পর্শে গায়ে কম্পন ধরছে মাহির। বেচারি এতক্ষণে টের পেল ঠান্ডার তীব্রতা। কাঁপতে কাঁপতে দুহাত মুখের কাছে এনে ঠোঁটের ফাঁক গলিয়ে উষ্ণ ধোঁয়া ছাড়ছে সপ্তদশী। কোনো রকম টলতে টলতে দাঁড়িয়েছে সে। আটদৃষ্টিতে অদূরে রূঢ়ভাষী মানবের পানে এক পলক তাকাতেই চোখ দুটো আপনা আপনি কপালে উঠে গেল তার। সেখানে সে কাপড় পরে কাঁপছে, আর রাক্ষসরা কি না উদুম গায়ে দাঁড়িয়ে আছে। তার কি ঠান্ডা লাগছে না? নিজের অহেতুক ভাবনায় মত্ত সপ্তদশী বেমালুম ভুলে গেল মনস্টারের করা প্রশ্নের জবাব দিতে। তার এহেন অবাধ্যতায় চোয়ালে ফুটল বিপরীত মানুষটার। চোখ দুটোতে ছেয়ে গেল অদৃশ্য আগুন। হ্যাঁ, মুগ্ধ সবসময় আগুনই ফুটে যায় ওর চোখে। ভালোবাসা কবে আমি দেখি খালি। সে কেমন কিরমির করতে করতে এগোচ্ছে সম্মুখে। মাহি আর দৃষ্টে যুবকের অগ্রসর পথ পরখ করতেই হকচকিয়ে পিছিয়ে যায় 2 কদম। ঠান্ডা জমে যাচ্ছে তার বদন। নরম সরম হাত দুটো একে অপরের সনে ঘষে যাচ্ছে অনবরত। অথচ যুবকের কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় এগোচ্ছে দেখো। পায়ের গতি মাহির বেশ নিকটে নেই, দাঁত খেয়ে চাউড়ালো। মরার জন্য জায়গার অভাব পড়েছিল বান্দির মেয়ে। শুধু সময় নষ্ট করে এই ঘন তুষারপাত বের হলি কেন? এর চেয়ে বরং প্যালেসের ছাদ থেকে একটা লাফ দিতি। তড়াক জ্বলে উঠল সপ্তদশীর মাথার তালু। নাকের পাটা ফুলল সামান্য। ফর্সা কপালে টকটকে লালাভ আবরণ ফুটছে বেশ আগেই। তবে যুবকের এহেন অহেতুক খোঁচায় তা আরও গাঢ় হয়েছে এবার। তেলে বেগুনে ছ্যাঁত করে ওঠার ন্যায় গজগজ করতে করতে মাহি চুদায়। যখন তখন ভুলভাল বকবেন না, আমি এখানে মরতে আসিনি। দৃষ্টি যুগল সরু হলো মুগ্ধের। চোয়ালে বেশি আগের ন্যায় টান টান। মুখাভাবে একরাশ বিরক্তি লেপটে যুবক ফের খেকিয়ে বলল, তাহলে কি এই ঠান্ডার মধ্যে বাঁদরের মতো নাচতে এসেছিস বান্দির মেয়ে? রাতে দাঁত চাপলো মাহি। রাগে ক্ষোভে তক্ষুনি মুখ ঘোরায় অন্যত্র। যুবকের এক একটা কথা যেন তার মাথাভর্তি অদৃশ্য আগুনে ঘি ঢালতে সক্ষম। সপ্তদশীর বয়সের তুলনায় রাগ দেখালো বেশ। মনের কোণে বিন্দুমাত্র ভয় না রেখে সঙ্গে সঙ্গে কড়া কণ্ঠে জবাব দিল, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশান, আমি নাচতে পারি না, সো উল্টোপাল্টা কথা বলবেন না। মেয়েটা রেহেন তিরিক্ষে জবাবে কপাল গুটিয়ে চাইল মুগ্ধ। মস্তিষ্কে জ্বলে উঠল আগুন। যুবক কেমন সাপের ন্যায় ফুসফুস করতে করতে অচানক এক হিংস্র থামায় আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। তার অমন অতর্কিত আক্রমণে বিলকুল ঘাবড়ায়নি মাহি। উল্টো চোখ মুখ খিচে চোয়াল শক্ত করে রাখলো কেমন। মুগ্ধ হিসিয়ে যাচ্ছে। শক্তপক্ত হাতের আঙুলে জোর বাড়িয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, নাচতে পারিস না? তবে মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারিস। ঘাটতারার ঘরে ঘাটতারা। কত বড় সাহস হলে আমার মুখে মুখে তর্ক করিস? দেই এবার চোয়ালটা ভেঙে বেয়াদবের বাচ্চা। নাক ফুলিয়ে একাকার মাহির। কপাল ফেলেছে গোটা কতক ভাঁজ। নিজেকে শক্ত রাখার কপট প্রয়াসে বরাবরের ন্যায় ব্যর্থ বেচারি। চোয়ালের তীব্র যন্ত্রণায় ছটফটিয়ে উঠে এবার। যুবক বুঝি এক্ষুনি নিজের রাক্ষসী শক্তিতে তার চোয়ালখানা ভেঙে গুড়িয়ে দিবে। মাহির ঠোঁটের ফাঁকগুলি অস্পষ্ট বেরোলো ব্যথাতুর শব্দ। তা কর্ণঘরে পৌঁছাতে ক্রূর হাসল মুগ্ধ। মাহি তুলতুলে নরম গালে নিজের শক্তপক্ত মোটা মোটা আঙুলগুলো বেশ দাবিয়ে দাঁত খিচে আওড়ালো। ব্যথা লাগে বান্দির মেয়ে? অথচ আমার সামনে তোতা পাখির মতো চোয়াল নাড়ানোর সময় একবারও বুক কাঁপে না তোর? এই, তোর আমাকে ভয় লাগে না বান্দির মেয়ে? চোয়াল ভঙ্গুর প্রায়, তবুও ঝাঁজ কামেনি সপ্তদশী। মাথাটা তরিত দুধারে নাড়িয়ে চট করে চোয়ালটা ছাড়িয়ে নিল মুগ্ধের হাত থেকে। ব্যথা তোর? চোয়াল নাড়িয়ে তিরিক্ষি কণ্ঠে আচমকা বলে ওঠে, না, লাগে না আপনাকে ভয়, একদম লাগে না। কথাটা জিভ ঘষে বেরোনোর পরপরই সপ্তদশীর নরম তুলতুলে ডান গালটায় আচমকা সপাটে বসালো এক থাপ্পড়। মুহূর্তে এই গালটা কেমন জ্বলে উঠল বেচারি। ঘাড় বেঁকে গেল থাপ্পড়ের তীব্রতায়। ঠোঁটের ফাঁক দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল ফোপানোর শব্দ। জ্বলতে থাকা গালের ওপর আনমনে চলে এলো বেচারির হাত। তবে পর মুহূর্তেই ঘটল আরেক ঘটনা। মুগ্ধের রক্ষ আঙুল সহসা সপ্তদশী চুলের গোছা খপ করে টেনে ধরেছে। চুলের যন্ত্রণায় এবারও কোকিয়ে ওঠে মাহি। চোখ মুখ খিচে নিতেই কর্ণকুহরে ছিদ্রে দিয়ে ঢুকলো মুগ্ধের হিংস্র গর্জন। আমাকে ভয় লাগে না তোর, ইউ ব্লাডি বিচ? আমাকে, এই রুজদি কিংকে ভয় লাগে না তোর? খুব আস্কারা পেয়েছিস তাই না বান্দির মেয়ে? দেন ওয়েট। মাইকেল! কঠিন হুঙ্কারে দ্রুত পদে ছুটে আসে মাইকেল। কালো রঙা সুটবুট পরিহিত লোকটা সে কি ভয়াত মুখাবায়ক। শরীরটা বড্ড বড়। ঘাড় নইয়ে দুপা আরামে দাঁড় করিয়ে বিনিময়ে আওড়ালেন, ইয়েস মনস্টার, জাস্ট অর্ডার মি। রাগে থরথর করে কাঁপছে মুগ্ধের চোয়াল। বাদামি চোখ দুটোই ছেয়ে গেছে রক্তাভ ভাব। সে কেমন কঠিন গলায় হুঙ্কার ছুড়ে আদেশ করলো, গো অ্যান্ড গেট সাইকি অ্যান্ড প্রাড়া। টুডে উইল টেস্ট হার।
টুডে দে উইল টেস্ট হার। তড়িত বিস্ফারিত দৃষ্টিতে তাকায় মাহি। চুলের ব্যথা বেমালুম ভুলে গিয়ে শুকনো ফাঁকা ঢোক গিলল পরক্ষণে। কাঁপা কণ্ঠে আচমকা বলে বসল, কি? ক্রমাগত হিসিয়ে যাচ্ছে মুগ্ধ। এক ঝটকায় মাহির চুলের গোছা ছেড়ে দিয়ে দাঁড়ালো শটান হয়ে। দুহাত পকেটে গুজে সম্মুখে পা বাড়িয়ে গমগমে গলায় মাহির উদ্দেশ্যে আওড়ালো। বাড়ি যাওয়ার অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলার ছাড়া নিজের আর কোনো শেষ ইচ্ছে থাকলে বলে ফেল বান্দির মেয়ে। টুডে ইউ আর ফ্রি টু আস্ক ফর এনিথিং। আকাশ ভেঙে পড়ল মাহির। মনসারের কথায় ঠিক কেমন প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে পড়ল বড্ড দোটানায়। মস্তিষ্ক শূন্য শূন্য ঠেকছে তার। মাইকেল বাগান পথ ধরে পাহাড়ের দিকে অগ্রসর হতেই ধ্যান ফিরল মাহির। তৎক্ষণাৎ বেচারি ছুটে এলো মুগ্ধের নিকট। পায়ের গতি চলমান রেখেই দুহাত জোর করে অনুনয় জুড়ে বলল, প্লিজ 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 এমনটা করবেন না, আমি কথা দিচ্ছি, আমি আর তর্ক করবো না আপনার সাথে। প্লিজ সাইকে আর পাড়াকে আনবেন না। শুনছে না রুড় মানব। দুহাত পকেটে গুজে নির্বিকার ভঙ্গিতে হাঁটছে গটগটিয়ে। মাহি কেমন ঘাড় উঁচিয়ে অনুভূতি শূন্য নয়নে তাকিয়ে আছে যুবকের পানে। চলন্ত যুবকের সঙ্গে পায়ের তালে জুড়ি মেলা তার ভার তার। তাই তো থেমেছে মাঝপথে। একযুগল অসহায় দৃষ্টি যুবকের চলে যাওয়ার পথে তাক করে রেখে আচমকা বরফ জমিনে হাঁটু ভেঙে বসল সপ্তদশী। কণ্ঠে একরাশ কাতরতা ঢেলে চিৎকার করে আওড়ালো, আমায় মেরে ফেলার পর দয়া করে আমার শরীরটাকে অক্ষত রাখবেন বেস্ট। আমার পরিবার যেন শেষ দেখাটুকু দেখতে পারে আমার মা যেন শেষবার আমার কপালে ছুঁয়ে দিতে পারে। অন্তত এই সুযোগটুকু থেকে তাদের বঞ্চিত করবেন না। থামলে মুগ্ধের ব্যস্ত পদযুগল। ঘাড় বাঁকায় অল্পখানে, ঠোঁটের রেখা সামান্য বাঁকিয়ে গমগমে গলায় প্রত্যুত্তর করল, ফাক ইউ অ্যান্ড ইউর রিকোয়েস্ট, গো টু হেল বান্দির মেয়ে। যুবকের এরূপ তিরস্কারে মূর্ছাগত সপ্তদশী। চোখ দুটোর দৃষ্টি ক্রমশ ঝাপসা হচ্ছে তার। দু হাঁটুতে হাত চেপে রেখে কাঁদছে নীরবে। যুবক থামেনি। মিনিট খানেকের মধ্যে আড়াল হলো দৃষ্টির সীমানা থেকে। মাহি ফুপিয়ে উঠল এবার। দু হাতে মুখখানা ঢেকে নিয়ে ঝরাচ্ছে অশ্রু। ক্ষুদ্র দেহটা তার কাঁপছে কেমন। তার ঠান্ডায় নাকি কান্নার তোরে কে জানে। সময় পেরোলো মিনিট পাঁচেক। মাহি নিজেও ভাবাবেগকে তাড়িত। ঠান্ডায় হাত পা নীলচে হয়ে যাচ্ছে তার। সেদিকে অবশ্য কোনোরূপ উদ্যোগ নেই মেয়েটার। সে কাঁদছে তো কাঁদছেই। তবে এরই মধ্যে মুখ থেকে গন্ধরত অবস্থায় আচানক কর্ণগহ্বরে শুনতে পেল অতি পরিচিত দাঁত কিরমিরের কণ্ঠ, চাল ওঠ বান্দির মেয়ে। তড়িত মুখের ওপর থেকে হাত চালায় মাহি। হতবিহ্বলের ন্যায় ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকা মানবের দিকে। মানবের মুখখানা কঠিন চোয়াল-শক্ত, চোখ দুটো বাজবাগির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে কেমন। মাহি হতবম্বের ন্যায় তাকিয়ে রইল কিয়তক্ষণ। সামান্য ফাঁপা ঢোক গিলে অনুরাগিনী নাকের পাটা ফুলিয়ে আওড়ালো, না আপনি মারবেন। সরু দৃষ্টিতে ঠায় তাকিয়ে আছে মুগ্ধ। তার চোখ মুখ এখন আর আগের মতো উপচে পড়ার রাগ নেই। দৃষ্টিতে জমেছে নির্লিপ্ততা। ঠোঁটের রেখায় তেমন একটা প্রাণোচ্ছল ভাব নেই যুবকের। চোয়ালের পেশি টান টান। সে কেমন গম্ভীর গলায় প্রত্যুত্তরে বলল, এ মুহূর্তে কথা না শুনলে ঠিক মারবো। তক্ষুনি ভটকায় মাহি। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। হাত দুটো বুকের কাছে জড়সড় ভাবে টেনে রেখে সপ্তদশী চিবুক ঠেকিয়েছে গলায়। মুগ্ধ এক মুহূর্ত গভীর চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। আশ্চর্য, চোখ দুটো ফের বেহায়া হতে চাইছে তার। মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাওয়ার সে কি নিদারুণ প্রচেষ্টা তাদের। মুগ্ধ বিরক্তি নিজের উদ্ভট কর্মে। কিছুক্ষণ আগেই এখান থেকে গটগটিয়ে চলে যাওয়ার পর থেকে শুরু হলো তার মনোদ্বন্দ্ব। বেয়াদব মনটা তার বিরুদ্ধে ঘোর অবাধ্যতা দেখিয়েছে। বারবার কোনো কারণ ছাড়া তাকে এক প্রকার বাধ্য করেছে মেয়েটার কাছে ছুটে আসতে। অসভ্য পা দুটোরও হয়েছে বড় জ্বালা। তার অনিচ্ছায় বিপক্ষ দলের প্রতি আজ্ঞাকারিতা দেখিয়ে হেঁটে এসেছে উল্টো পথে। এখন আবার চোখ দুটোকে দেখো কেমন গিলে খেতে চাইছে মেয়েটাকে। অথচ নির্দয় মানবের মস্তিষ্কে এখনও চলছে মেয়েটা তার শত্রুর মেয়ে, সে ঘৃণা করে তাকে। মুগ্ধ নির্দয়। হুটহাট মনের কথায় সায় দেওয়ার মতো পদভ্যাস নেই তার। বিচক্ষণী মস্তিষ্ক বর্বর জিতে যায় এহেন দোটানায়। বেশ দক্ষতায় মনের কথায় সায় জানানো থেকে আটক রাখে তাকে। আজও হলো তাই। মুগ্ধ নিজ মুখাবয়বে কপট গম্ভীর্যের ছাপ ফোটালো। পকেট থেকে ডান হাতখানা আলগোছে বের করে এনে তর্জনী উঁচিয়ে তাক করলো মাহির পানে। কণ্ঠে রাগী ভাবস্রোত ধরে রেখে হিসিয়ে আওড়ায়, আর কখন আমার মুখে মুখে তর্ক করবি? গাল ফুলিয়ে দুধারে মাথা নাড়ায় সপ্তদশী। নীরবে জানায় আর করবে না। তা দেখে চোখ দুটোতে প্রসন্নতার বদলে খানিক রূঢ়তা দেখল
দেখা মিলল যুবকের। সে ফের একই ভঙ্গিতে আওড়ালো, সবসময় আমার কথা মতো চলবি তো? হাতের উল্টো পিঠ দিয়ে আলতো করে ভেজা চোখ দুটো মুছতে মুছতে ওপর নিচ মাথা নাড়িয়ে নীরবে সম্মতি জানালো মাহি। তবে এহেন নীরব সম্মতি খুব একটা মনে ধরল না নির্দয় মানবের। সে কেমন ফট করে দিল এক ধমক, মুখ দিয়ে কথা বল বান্দির মেয়ে। এহেন ধমকে কেঁপে ওঠে মাহি, তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে বাধ্য কণ্ঠে আওড়ায়, হ্যাঁ চলবো। প্রসন্ন হাসলেন নির্দয় মানব। নির্ঘাত মনের অজান্তেই ডান হাতের রুক্ষ আঙুল দিয়ে আলগোছে আঁকিবুকি চালালো বোকা সপ্তদশীর মাথার তালুতে। চাপা স্বরে গম্ভীর কণ্ঠে বলল, অলওয়েজ বি মাই গুড গার্ল চাসমিস। থমকায় মাহি, বোকার মতো চোখ তুলে তাকায় যুবকের পানে। তার এহেন হতবাক দৃষ্টির পানে নজর ঠেকতেই সম্বিতে ফিরল মুগ্ধ। তক্ষুনি নিজ নজর সরিয়ে নিজের আঙুলের পানে দৃষ্টি নিবদ্ধ করতেই ভ্রু যুগল কুঁচকে গেল তার। নিজের এহেন উদ্ভট কর্মের উপযুক্ত কারণ না পেয়ে তক্ষুনি নিচে নামালো হাত। গহ্বরে জিভটা খানিক উল্টে পাল্টে দাঁতে দাঁত চাপলেন যুবক। তক্ষুনি মাহির কাছ থেকে 2 কদম সরে এসে থমথমে গলায় আদেশ ছুড়ল, প্যালেসে যা। হতবম্বতার ডোর বড় ঠুনকো সপ্তদশী। মুহূর্তেই কেটে গেল যুবকের গমগমে কণ্ঠে। তড়িঘড়ি করে মাথা চাকিয়ে সপ্তদশী দ্রুত পদে পাশ কাটিয়ে চলে গেল যুবকের। এদিকে পেছন থেকে ঘাড় বাঁকিয়ে তার চলে যাওয়া দেখছে নির্দয় মানব। এক মুহূর্তে ঠোঁটের করে দাঁত দিয়ে চেপে রেখে পরক্ষণে কপাল গুটিয়ে বিড়বিড়ালো, হোয়াট ইজ দ্য ফাকিং হ্যাপেন্স টু মি হোয়েন সি ইজ অ্যারাউন্ড মি, হোলি সেট। মুখ ঢেকে আছে ফাঁসির কয়েদিদের ন্যায় কালো কাপড়ে, হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা কোমরের কাছে। মধ্যবয়স্কে টলমল কদমচোরা অন্ধের ন্যায় এগোচ্ছে সম্মুখে। নাকে ছিদ্র দিয়ে ভুরভুর করে ঢুকছে দামি দামি চন্দন কাঠপোড়া ভারী সুগন্ধ। মধ্যবয়স্কে বুঝে গেলেন তিনি চলে এসেছেন যথার্থ স্থানে। দুজন গার্ড এগিয়ে এসে আলতো করে ধরলেন মধ্যবয়স্কের বাঁধা হাত। অতঃপর তাকে এক প্রকার ঠেলে ঠুলে নিয়ে গেলেন সিত্থাম নিয়ন্ত্রিত একখানা কক্ষে। মধ্যবয়স্কেও ঠোক গিলছেন ক্ষণে ক্ষণে। গার্ডদের হুটহাট ঠেলাঠেলি অনুসরণ করে চুপচাপ এগোলেন সামনে। ঠাই বেশ কিছুক্ষণ পর গার্ডরা থেমে গেলেন মাঝপথে। এক প্রকার জোর করে মধ্যবয়স্ককে আলগোছে বসিয়ে দিলেন ফ্লোরে বিছিয়ে রাখা মখমলের তোষকে। মধ্যবয়স্কও মোটেও অবাধ্যতা করলেন না, চুপচাপ বাধ্য ছেলের ন্যায় এসে বসে পড়লেন আসনে। মুহূর্ত ব্যয় হতেই পেছন থেকে কেউ একজন এগিয়ে এসে চট করে কাপড় তুলে নিল মধ্যবয়স্কের মুখ থেকে। আর অমনি সম্মুখে সবটা দৃশ্যমান হতে লাগলো মানুষটার কাছে। সামনেই দাউ দাউ করে জ্বলছে হবনকুণ্ড। তার ঠিক বিপরীতে বসে আছেন একজন দক্ষ ব্রাহ্মণ পণ্ডিত। পণ্ডিতের চোখ দুটো বেঁধে রাখা কালো পট্টিতে। ডান পাশে একখানা বড় ফ্রেমে ছবি রাখা। ছবিতে দেখা যাচ্ছে এক অপরূপার মুখ। ঠিক সুন্দর অপ্সরার ন্যায় দেখাচ্ছে তাকে। ছবির সামনে একখানা হলদেটে কলস, যা ঝকঝক করছে না। কলসের পানে দেখাতেই চোখ ঝলসে যাবার উপক্রম যেন। কলসের মুখ ঢাকা লাল কাপড়ে। মধ্যবয়স্ক স্থির দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে রইলেন কিয়তক্ষণ। ছবিতে থাকা মুখখানা যেন তার বড্ড চেনা। মধ্যবয়স্ক সময় নিলেন। রয়ে শুয়ে ঘাড় বাঁকিয়ে বাঁ দিকে তাকাতেই ঝটকা খেলেন খানিক। কয়েক হাত দূরত্বে রাজার ন্যায় দুপা ভাঁজ করে বসে আছে গম্ভীর মুখমুগ্ধ। ডান হাতে লম্বা এক কাঠে চামচ নিয়ে একটু একটু করে ঘি ঢালছেন হবনকুণ্ডে। পণ্ডিত শাস্ত্রীয় মন্ত্র জপলেও মুগ্ধ ঠোঁট স্থির। চোখ মুখ একদৃষ্টে তাকিয়ে আছে হবনকুণ্ডের জ্বলন্ত আগুনের লেলিহান শিকার পানে। মধ্যবয়স্ক ঢোক গিললেন অলক্ষ্যে। তড়িঘড়ি করে নড়েচড়ে বসতে গেলে টের পেলেন পিছন থেকে কেউ তার হাতের বাঁধন খুলে দিচ্ছে। মধ্যবয়স্ক কৌতূহলবশত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন, আর অমনি তার চোকাচোকি হলো এডুইনের নীলসের সফেদ রাঙা অদ্ভুত অক্ষিপুটের সাথে। তক্ষুনি হকচকালেন মধ্যবয়স্ক। ভোরকে পিছিয়ে যেতে চাইলে তার দৃষ্টির সীমানা থেকে আলগোচে সরে গেল এডুইন। কয়েক কদম ঘুরে এসে দাঁড়ালো মুগ্ধের বাঁ দিকে। মধ্যবয়স্ক হাঁপ ছেড়ে বাঁচলেন যেন। নিজেকে কোনো মতে সামলে নিয়ে ঘুরে বসলেন হবনকুণ্ডে মুখ করে। শাস্ত্রীয় ভঙ্গিমায় দুহাত জোর করে প্রার্থনায় বসলেন পরক্ষণে। সময় পেরোলো বেশ। শ্রাদ্ধের রীতিনীতি পালন হলো সুষ্ঠুভাবে। পণ্ডিত মহাশয় পুজো অর্চনা শেষে একখানা বড়সড় থালা এগিয়ে দিলেন বাঁ দিকে। হাত দুটো কাঁপছে তার, সেই সঙ্গে কাঁপছে কণ্ঠস্বর। লোকটা কেমন ভয়ে ভয়ে আওড়ালেন, টিকাটুকু দিয়ে নিন কপালে। চোখ পাখিয়ে তাকালো মুগ্ধ। দাঁতে দাঁত চেপে থালাটা হাতে নিয়ে দূরে ঠেলে দিয়ে তক্ষুনি উঠে গেল আসন থেকে। অতঃপর কোনো দিক না তাকিয়ে গড়গড় পায়ে চলে গেল কক্ষ ছেড়ে।
পেছন থেকে একদৃষ্টে তার চলে যাওয়া দেখল মধ্যবয়স্ক। রহস্যই তিনি উঠে দাঁড়ালেন বসা ছেড়ে। খানিকক্ষণ দোনমনো করে এডউইনের পানে তাকিয়ে সন্দিহান গলায় জিজ্ঞেস করলেন, আমি কি মনসারের সাথে একটু কথা বলার জন্য সময় পেতে পারি? এডউইন গম্ভীর মুখে মাথা দোলে অল্প করে, প্যান্টের পকেটে দুহাত গুজে রেখে পা বাড়ায় দুয়ারের দিকে। গমগমে গলায় বলে, ফলো মি। ক্রিমসম চেম্বার, বিশালাকার কাছে তৈরির কক্ষে পা গুনে গুনে ঢুকলেন মধ্যবয়স্ক। অদূরে চোখ পড়তে দেখলেন ডেস্কের ওপর দুপা উঠিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে মুগ্ধ। ডান হাতে দু আঙুলের ভাঁজে জ্বলছে সিগার। যুবকের ঠোঁটের ফ্যাক ফোকর দিয়ে ফেলছে সিগারের কলুষিত ধোঁয়া। মধ্যবয়স্ক রোয়েশ হয়ে এগোতে উদ্যত হলেন। ঠিক তখনই তার নজর আটকালো মুগ্ধের পেছনের কাঁচের দেওয়ালে, যেথায় আটকে আছে এক বিশাল কুমির। কুমিরটা বুঝি ঝিমোচ্ছে। তাকে দেখে শরীর ঠান্ডা হয়ে গেল মধ্যবয়স্কের। তিনি কেমন ঢোক গিলে দাঁড়িয়ে পড়লেন নিজের জায়গায়। ক্ষণে ক্ষণে ঢোক গিলিয়ে মিনমিনিয়ে স্বরে আওড়ালো, কেমন আছো অধীর? অদূরের দাম্ভিক যুবক তৎক্ষণাৎ জবাব দেয়নি। উল্টো হাত এগিয়ে এনে সিগার গুজল ঠোঁটের ফাঁকে। লম্বা এক টান বসিয়ে ধীরে ধীরে ছাড়লো ধোঁয়া। কর্কশ কণ্ঠে শুধালো, এরা জানতে নিশ্চয়ই আসেননি তৌকির মির্জা? ততমত খেলেন তৌকির সাহেব। খানিকক্ষণ আমতা আমতা করে ফের আওড়ালেন, এভাবে কথা বলছে কেন অধীর? আমি কি তোমার ভালো মন্দ জিজ্ঞেস করতে পারি না? তুমি মানো কিংবা নাম মানো, এটা তো আর পাল্টে যাবে না যে আমি তোমার বাপ। তক্ষুনি ঘাড় বাঁকিয়ে শক্ত জাহানে নিক্ষেপ করলো মুগ্ধ। ধীরে ধীরে হাতের মুঠোয় জ্বলন্ত শিকারটা পিষতে পিষতে কটমট করতে লাগলো কেমন। মুহূর্তেই চোখ মুখ একরাশ আগুন লেপটে গর্জন তুলে বলল, বাপ, মাই ফুট। আপনার মতো সাপকে বাপ মানে কে? নেহাত আপনি শ্যামপ্তি দেবীর সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড, বিধায় আপনাকে এখনও বাঁচিয়ে রেখেছি, নয়তো এতদিনে আপনাকেও জ্যান্ত পুঁতে ফেলতাম মাটির তলায়। কথাখানা শুনতেই তেতে উঠলেন তৌকির মির্জা। রাগ সংবরণ করতে না পেরে ভুলবশত চেঁচিয়ে উঠে বললেন, অধীর। এহেন কণ্ঠ কানে যেতেই তৎক্ষণাৎ ডেস্কের ওপর পড়ে থাকা রিভলভারটা তুলে নেয় মুগ্ধ। অতঃপর কোনোরূপ আগবাজ বিবেচনা না করে তখনই ট্রিগার চাপল বেপরোয়া যুবক। মুহূর্তের বিকট শব্দে ফায়ার হলো। ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে গেলেন তৌকির মির্জা। গুলিটা একদম কানের পাশ দিয়ে গিয়েছে তার। বেচারা ভয়ে ভয়ে বুক চেপে ধরে বসে পড়লেন ফ্লোরে। কাঁপতে কাঁপতে হতবাক দৃষ্টি সম্মুখে তাকাতেই হুঙ্কার ছুড়ে মুগ্ধ, ভাববেন না গুলিটা মিস হয়েছে। ইট ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্নিং। হেনফোর্স আমার রাজত্বে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলার আগে 10 বার ভাবে নেবেন তৌকির মির্জা। কারণ সম্পর্কে আপনি আমার সোকল বাপ হলেও ক্ষমতায় আমি আপনার 14 গোষ্ঠীর বাপ। বুক কাঁপছে তৌকির সাহেবের। একটুর জন্য হার্ট ব্লক হতে গিয়ে বাঁচল তার। তিনি এখনও কাঁপছেন কেমন। একটুখানি স্থির থেকে কুটিলতার নতমুখে থেমে থেমে বললেন, আমি জানি তোমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই অধীর। সেসব নিয়ে আমার তেমন আফসোসও নেই। যাকগে, যা বলতে এলাম। আগামী 15 তারিখ নিরুপমার বয়স 18 হবে। হিমাংশু রায়কে দেয়া প্রতিজ্ঞার কথা মনে আছে তো? শত হলেও যার বদৌলতে তুমি অধীর রায় থেকে দ্য গ্রেট রুজি কিং হলে, তাকে দেয়া প্রতিজ্ঞা অবশ্য এত তাড়াতাড়ি ভুলে যাওনি আশা করি। পৃথিবীর আর কোনো সম্পর্কের মূল্য না দিলেও আমি চাইবো তুমি অন্তত ওই মেয়েটাকে সিঁদুরের মূল্য দিও, যে কিনা বিগত 8 বছর ধরে তোমার নাম করে নিজের স্মৃতিতে মেখে আসছে। আজকের এপিসোডটা এতটাই রাখলাম। খুব শীঘ্রই আর একটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।